বন্ধুরা, কল্পনা করুন আপনি একা একটা দ্বীপে আছেন, চারপাশে শুধু সমুদ্র আর নীরবতা। কিন্তু রাত নামলেই অদ্ভুত কিছু প্রাণী উঠে আসে সেই সমুদ্র থেকে, যারা আপনার ঘরে ঢুকে আপনাকে মেরে ফেলতে চায়। পালাবার কোনো পথ নেই, সাহায্যের জন্য কেউ নেই। তাহলে কি করবেন? আজ আমি আপনাদের জন্য এনেছি এক ভয়ঙ্কর কিন্তু রহস্যময় গল্প, কোল্ড স্কিন। সিনেমার শুরু হয় একটি জাহাজ দেখে, যা সাউথ আটলান্টিক মহাসাগরের পথে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। সেই জাহাজে ছিল একজন আবহাওয়া কর্মকর্তা, তার নাম ডেভিড। ওরা এমন এক দ্বীপের দিকে যাচ্ছিল যা আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গায় অবস্থিত। সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছিল যেন সে সেই দ্বীপের বদলে যাওয়া আবহাওয়ার পর্যবেক্ষণ করতে পারে। ডেভিডকে প্রায় 1 বছর সেখানে থাকতে হতো আবহাওয়া তথ্য সংগ্রহ করার জন্য। ডেভিডকে প্রাকৃতিক পরিবর্তনগুলো বুঝে রিপোর্ট তৈরি করতে হতো, তারপর ফিরে আসার কথা। ক্যাপ্টেন তার জাহাজে করে ডেভিডকে দ্বীপে নিয়ে যাচ্ছিলেন, সাথে 1 বছর খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্রও ছিল। দীর্ঘ যাত্রার পর তারা অবশেষে দ্বীপে পৌঁছালো। তারা নৌকার সাহায্যে দ্বীপে নামলো এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নামিয়ে নিল। দ্বীপে একটা লাইট হাউস ছিল এবং একটি ছোট্ট ঘর, যেখানে ডেভিডকে থাকতে হতো, কারণ তার আগেও একজন আবহাওয়ার অফিসার এখানে থাকতেন। তবে এখন তার ডিউটি শেষ হয়ে গেছে। আজ থেকে ডেভিডই সেই দ্বীপের নতুন আবহাওয়ার অফিসার, আর পুরনো অফিসার রবার্ট এখন ক্যাপ্টেনের জাহাজে করে বাড়ি ফিরতে চলেছে। কিন্তু যখন তারা সেই ঘরে গেল, তখন অবাক হয়ে গেল। কোথাও কোনো মানুষের চিহ্ন ছিল না। রুমের ভেতর সব ফার্নিচার এলোমেলো ছিল, সবকিছুই উল্টে পাল্টে ছিল। হয়তো লাইট হাউসে কেউ আছে। তাই ক্যাপ্টেন আর ডেভিড একসাথে লাইট হাউসের দিকে গেল। সেখানে গিয়ে তারা এক অদ্ভুত দৃশ্য দেখলো। পুরো লাইট হাউস তীক্ষ্ণ ধারালো কাঠ দিয়ে ঘেরা, যেন কেউ ইচ্ছা করে তা বন্ধ করে রেখেছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। তারা দরজায় বারবার নক করলো, কিন্তু কোনো উত্তর এলো না। শেষমেশ তারা দরজায় জোরে ধাক্কা দিল এবং ভিতরে ঢুকে পড়লো। লাইট হাউসের একদম উপরে তারা একজন লোককে দেখতে পেল। তার নাম ছিল গ্রোনার এবং সে শুয়েছিল। তারা যখন তার কাছে পুরনো আবহাওয়া অফিসার সম্পর্কে জানতে চাইল, সে খুবই অবহেলার সুরে বলল সে মারা গেছে। কোনো ভয়ঙ্কর অসুখ ছিল তার। ক্যাপ্টেন যখন তার মৃতদেহের কথা জানতে চাইল, গ্রুনারের জবাব আরো অদ্ভুত ছিল, হয়তো কেউ মেরে ফেলেছে। গ্রুনারের কথা শুনে ডেভিড আর ক্যাপ্টেন দুজনেই হতবাক হয়ে গেল। তারা ভাবলো হয়তো গ্রুনারের মানসিক অবস্থা ঠিক নেই। তবে যতক্ষণ না পুরনো অফিসারের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়, তারা কিছু করতেও পারছিল না। ক্যাপ্টেন ডেভিডকে বলেন, তুমি চাইলে এখনো আমার সঙ্গে ফিরে যেতে পারো। কিন্তু ডেভিড জানতো, যদি সে সরকারের জন্য সঠিক আবহাওয়ার রিপোর্ট দিতে পারে, তবে ভালো টাকা পাবে, আর তার সেই টাকার খুব প্রয়োজন ছিল। তাই সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। তখন ক্যাপ্টেন তাকে একটা বন্দুক দিল তার আত্মরক্ষার জন্য, কারণ এই জায়গাটা হয়তো যতটা নিরাপদ দেখায় ততটা নয়। ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড গোটা গোছাতে শুরু করলো। রুমের এক ডোরে সে পেল আগের অফিসারের লেখা একটি ডায়েরি। সেই অফিসার 1913 সালে সেই দ্বীপে এসেছিলেন। ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা ছিল, কিন্তু সবকিছু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। অনেক জায়গায় লেখা ছিল অসম্পূর্ণ। ডেভিড প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়ছিল। ডায়েরির পাতায় কিছু অদ্ভুত জন্তুর ছবি আঁকা ছিল। ডেভিড বুঝতে পারলো না সে এরকম ছবি কেন এঁকেছে। হয়তো একা ছিল বলে সময় কাটানোর জন্য এমন করেছে। এক পাতায় তার স্ত্রীর একটি ছবিও লাগানো ছিল। ডেভিড ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে সে তার কাজ শুরু করলো, কিন্তু যখন সে সমুদ্রের কাছে পৌঁছায়, তার পা থমকে গেল। চোখে পড়লো কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো ছিল, আর তাদের মাঝে কিছু সমুদ্র শামুক রাখা ছিল অদ্ভুত প্যাটার্নে। ডেভিড ভাবলো হয়তো এগুলো গ্রুনারের কাজ। এই ভেবে সে আবার কাজে মন দিল, আবহাওয়ার ডেটা সংগ্রহ করা, যেটার জন্য সে এখানে এসেছিল। কাজ করতে করতে সে দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে তাকালো। তখন সে গ্রুনার ছাড়াও আরো একজন মানুষের ছায়া দেখতে পেল, কিন্তু সে ভাবলো হয়তো চোখের ভুল। আর রাত হয়ে গিয়েছিল, ডেভিড তখনও কাজে ব্যস্ত। তখনই দরজায় কেউ নক করলো। সে ভাবলো হয়তো গ্রুনার। সে নাম ধরে ডাকলো, কিন্তু কোনো উত্তর এলো না। হাতে ল্যাম্প নিয়ে ডেভিড যখন সামনে এগিয়ে গেল, তখন তার কানে বেশি এলো কিছু অদ্ভুত শব্দ। আর তখনই সে দেখলো দরজার নিচ থেকে এক অদ্ভুত ধরনের প্রাণীর হাত ভিতরে ঢোকার চেষ্টা করছে, আর ওটা মানুষের হাত ছিল না। তখন ডেভিড ভয় পেয়ে গেল। সে দৌড়ে চলে গেল বেসমেন্টে এবং সেখানে লুকিয়ে পড়লো। আর কিছুক্ষণের মধ্যে সেই অদ্ভুত প্রাণী ঘরের ভিতর ঢুকে পড়লো। সেই প্রাণীটি লুকিয়ে লুকিয়ে ডেভিডকে খুঁজছিল। বেসমেন্টের একটি ছোট ফাঁক দিয়ে সেই প্রাণীর ভয়ঙ্কর চোখ দুটো ডেভিডকে দেখছিল। তখন ডেভিড একটি ছুরি হাতে নিল, আর চোখগুলো ঠিক সামনে আসতেই সে পূর্ণ শক্তিতে ছুরিটা ঢুকিয়ে দিল। আর তখন প্রাণীটা চিৎকার করে পালিয়ে গেল, কিন্তু সেটা যে আবার আসবে না তা কে বলতে পারে। ডেভিড বেসমেন্টের দরজা ভালো করে বন্ধ করলো আর মজবুত ভাবে দড়ি দিয়ে বাঁধলো, আর সারা রাত জেগে কাটালো। ভয়ের
ভয়ের মাঝে। পরদিন সকালে যখন ডেভিড বাইরে বেরোলো, সে দেখলো বালিতে কিছু চিহ্ন রয়েছে, কিন্তু সেই পায়ের ছাপ মানুষের মতো ছিল না, একদম স্পষ্ট ছিল এটা কোনো মানুষের কাজ নয়। চিহ্নগুলো সরাসরি গিয়ে শেষ হয়েছে সমুদ্রের দ্বারে। এখন ডেভিড বুঝে গেল কেন গ্রুনার লাইট হাউসের চারপাশে এত সব তীক্ষ্ণ কাঠ লাগিয়েছিল, হয়তো সেই উদ্ভুত প্রাণীটির জন্যই। এবং এখন ডেভিড বুঝে গেছে এই ঘর তার জন্য একেবারে নিরাপদ নয়, হয়তো সেই প্রাণী আবার আজ রাতে ফিরে আসবে। বয়ে ডেভিড দৌড়ে লাইট হাউসের দিকে যায়, গ্রুনারকে চিৎকার করে বলে, গেট খুলো, আমাকে ভিতরে আসতে দাও। কিন্তু গ্রুনার তাকে ঢুকতে দেয় না। সে বলে, তোমার তো জাহাজের সঙ্গে ফিরে যাওয়া উচিত ছিল। ডেভিড হতাশ হয়ে ফিরে আসে, তবে এবার তাকে নিজের ঘরটিকে নিরাপদ করতে হতো। সে বাড়ির প্রতিটি জানালা কাঠ দিয়ে বন্ধ করে দেয়, চারপাশে চুকা কাঠের বেড়া তৈরি করে, আর দরজার বাইরে পুরনো কাগজ আর বই রেখে দেয়। তারপর সেগুলোর উপর তেল ছড়িয়ে দেয়, যাতে সেই প্রাণী ফিরলে আগুন জ্বালিয়ে বই দেখিয়ে তাড়ানো যায়। কিন্তু একটা বিষয় ছিল যেটা ডেভিড তখনও জানতো, এবং সেটা সে আজ রাতে জানতে চলেছে। কপালে জুটেছিল এক পুরনো বক্স, যেটা সে ঘরের ভিতরে পেয়ে যায়। সেই বক্সে ছিল একটি বন্দুক ও প্রচুর বুলেট। এটা দেখে তার সাহস কিছুটা বাড়ায়, তবে ভয় এখনো বেঁচে ছিল। সূর্য যখন ডুবে যেতে থাকে, চারপাশে রাতের অন্ধকার ছড়িয়ে পড়ে। ডেভিড বন্দুক হাতে ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে। তার নিঃশ্বাস তখন খুবই দ্রুত। হঠাৎ করে এক অদ্ভুত শব্দ ভেসে আসে, আর যখন ডেভিড জানালার দিকে এগোয়, তখন সে যা দেখতে পেল তা দেখে তার চোখ কপালে উঠে গেল। শুধু একটি নয়, সমুদ্রের পানি থেকে একে একে অনেকগুলো সেই অদ্ভুত পানি উঠে আসছিল, আর সবাই তার ঘরের দিকে এগিয়ে আসছিল। এর কিছুক্ষণের মধ্যে তার ঘরের দরজা ভাঙার চেষ্টা শুরু করে। ডেভিড সঙ্গে সঙ্গে গুলি ছুটতে শুরু করে। কিছু প্রাণী মাটিতে লুটিয়ে পড়ে, তবে বাকিরা আরো বেশি হিংস্র হয়ে ওঠে। তারা এখন ঘরে ঢোকার চেষ্টা করতে থাকে, আর তাদের সংখ্যা বাড়তে থাকে। তখন ডেভিড আর দেরি না করে দরজার বাইরে রাখা কাগজ আর পুরনো বইগুলোতে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে সেই প্রাণীরা ভয় পেয়ে আবার সমুদ্রে ফিরে যায়, কিন্তু এবার সে আগুন ডেভিডের ঘরেও পৌঁছে যায়। ঘরটা ছিল পুরোপুরি কাঠের, তাই আগুন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। ডেভিড দ্রুত একটা চাদরে নিজেকে মুড়ে নেয় এবং দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে, আর লাইট হাউসের পাশে একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, আর তার ডান হাত মারাত্মকভাবে পুড়ে যায়। সৌভাগ্যবশত ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। আগুন ধীরে ধীরে নিভে যেতে থাকে, কিন্তু সারা রাত ধরে বৃষ্টি হলেও সকালে দেখা যায় ডেভিড তার ঘর আর বাঁচাতে পারেনি। পুরো ঘর আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এখন যদি ডেভিডকে বাঁচতে হয়, তাহলে তাকে লাইট হাউসে আশ্রয় নিতে হবে। সে তার রাইফেল হাতে নেয় এবং লাইট হাউসের পাশের পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। যখন গ্রুনার পানি আনতে লাইট হাউস থেকে বের হয়, ডেভিড তার পিছু নেয়। তার উদ্দেশ্য ছিল গ্রুনারকে বন্দুকের মুখে নিয়ে লাইট হাউসে ঢোকা, কিন্তু হঠাৎ করেই গ্রুনার ডেভিডের দিকে বন্দুক তাক করে দেয়। ঠিক তখনই এক অদ্ভুত প্রাণী, যেটা গ্রুনারের পাশেই ছিল, ডেভিডের উপর ঝাঁপিয়ে পড়ে। এই প্রাণী ছিল গ্রুনারের পোষা। গ্রুনার সঙ্গে সঙ্গে ডেভিডকে থামায় এবং বলে, ও আমার পোষা। ডেভিড গুলি চালায় না, তবে একটা শর্ত রাখে, বাঁচতে হলে আমাকে লাইট হাউসে থাকতে দিতে হবে। ডেভিডের কাছে 1 বছরের জন্য পর্যাপ্ত গান পাউডার ছিল এবং এতটা খাবার ছিল যে দুজনে বাঁচতে পারবে। গ্রুনার কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে সম্মত দেয়। বিকেলের আগে তারা বেঁচে থাকা খাবার নিয়ে লাইট হাউসে ফিরে আসে। পরদিন সকালে দেখা যায় সেই পোষা পানিটা ডেভিডের পুড়ে যাওয়া হাতটা চুপচাপ চেটে দিচ্ছিল, আর ডেভিড তখন ঘুমের ঘোরে। কিছু সময়ের মধ্যেই তার হাত অনেকটা সেরে যায়। এই দৃশ্য ডেভিডের জন্য এক বিশাল ধাক্কা দিচ্ছিল। যা চোখের সামনে ঘটছে তা বিশ্বাস করা কঠিন ছিল। লাইট হাউসের উপরের দিকে ডেভিড দেখতে পায় গ্রুনার বন্দুকের গুলি গুনে দেখছে, যেগুলো তারা পেয়েছিল, আর সেই প্রাণীটি তার নিজের মতো করে গ্রুনারকে সাহায্য করছিল। এর মানে এই প্রাণী হিংস্র নয়। ডেভিড এখন গ্রুনারের কাছ থেকে এই প্রাণী সম্পর্কে আরো জানতে চায় এবং এই কাহিনী পুরো পৃথিবীর সামনে আনতে চায়, কারণ এটা এক অলৌকিক ঘটনা ছিল। সমুদ্রের গভীর অন্ধকার থেকে উঠে আসা এক নারীমুখী অদ্ভুত প্রাণী, যার অস্তিত্ব জানলে গোটা বিশ্বে তারা বিখ্যাত হয়ে যেত। কিন্তু গ্রুনার এটা কিছুতে চায় না। সে এই দ্বীপ ছেড়ে কোথাও যেতে চায় না। গ্রুনারের নিজের বলতে কেউ নেই। তার মতে সমাজে কেউ একা থাকতে পারবে না, সবাইকে কাউকে না কাউকে দাস করে থাকতে হয়। তাই তার জন্য এই দ্বীপটাই ছিল সবচেয়ে উপযুক্ত। এই দ্বীপে সে নিজেকে একজন রাজা মনে করত, নিজের ইচ্ছার মালিক। এই কারণে সে এই দ্বীপের বিভিন্ন জায়গায় লিখে রেখেছিল গ্রুনার ইজ কিং। কিন্তু সেই অদ্ভুত নারীমুখী প্রাণীটা কিভাবে তার পোষা হয়ে গেল? আসলে একদিন গ্রুনার তার জীবন বাঁচিয়েছিল। সে একবার ভুল করে মাছ ধরা জালে আটকে গিয়েছিল, তখন সে ছিল ছোট। সেই দিন থেকেই গ্রুনারের সঙ্গে থেকে যায়। গ্রুনারের সব কথা মেনে চলতে শুরু করে, কিন্তু গ্রুনার ছিল এক রাগী মানুষ। সে কখনো সেই প্রাণীটিকে হিসেবে ব্যবহার করেনি, নিয়মিত তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। একবার সেই প্রাণীটা তার উপর আক্রমণ করেছিল, আর সে বদলায় গ্রুনার তাকে শাস্তি দেয়, একটি ভয়ঙ্কর শাস্তি। তারপর থেকেই সেই প্রাণী নিজেকে গ্রুনারের দাসী মনে করতে শুরু করে। হয়তো এই কারণেই প্রতি রাতেই সমস্ত প্রাণীরা সমুদ্র থেকে উঠে আসে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তবে তারা দিনের আলোতে আক্রমণ করতে পারে না। এদিকে ডেভিড আর এখানে থাকতে চায় না। সে কোনো আগত জাহাজকে সিগন্যাল পাঠিয়ে এই জায়গা ছেড়ে দিতে চায়, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। গ্রুনার বলছিল এই দ্বীপে কোনো জাহাজ আসে না, কিন্তু ডেভিড তার কথায় বিশ্বাস করতে
করতে পারছিল না। এখন এই জায়গায় থাকা তার একেবারেই ভালো লাগছে না, তার যেন দমবদ্ধ হয়ে আসছে। সে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে চলে যেতে চায়। আর তখন সন্ধ্যা নামতে শুরু করে। গ্রুনার তাকে বলে, বন্দুক নিয়ে তৈরি হয়ে যাও, কারণ ওই প্রাণীগুলো যে কোনো সময় আক্রমণ করতে পারে। তারা লাইট হাউসের আলো জ্বালানোর জন্য তৈরি হয়। আর কিছুক্ষণের মধ্যে সমুদ্র থেকে এক বিশাল সংখ্যক ক্রিচার বেরিয়ে আসে। আর সেই ক্রিচার গুলো লাইট হাউসের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর গ্রুনার টানা তাদের উপর গুলি চালাতে থাকে, কিন্তু ডেভিড পুরোপুরি ভয় পেয়ে যায়। সে লাইট হাউসের ভিতরে পেছনের দিকে সরে যায়। গ্রুনার বারবার বলার পরেও ডেভিড এক কোণে চুপচাপ বসে থাকে। আর কিছুক্ষণের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে। আর গ্রুনার একাই ক্রিচারদের সঙ্গে লড়াই করে। পরদিন সকালে গ্রুনার রাগে ডেভিডকে জাগায় আর বলে, তোর যদি এখানে থাকতে হয় তবে আমার সব কথা শুনতে হবে। রোজ পানি আনবি, লাইট হাউসের সব ছোট বড় কাজ করবি, আর রাতে পাহারায় থাকবি। এখন ডেভিড চাইলেও না চাইলেও এসব কাজ করা তার জন্য বাধ্যতামূলক হয়ে গেল। বাঁচতে হলে তাকে এই লাইট হাউসে থাকতেই হবে। ডেভিড এখন গ্রুনারের সব কাজ করতে রাজি হয়ে গেল, কিন্তু একটা জিনিস ছিল যা সে একদমই পছন্দ করত না। প্রতিদিন ওই মহিলা ক্রিচারটিকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করা। কিন্তু কেউ যদি এত বছর ধরে একা একটা জনমানহীন দ্বীপে থাকে তবে তার মানসিক অবস্থা তো কিছুটা খারাপ হবেই। ডেভিডও মনে করতে লাগলো হয়তো গ্রুনারের মাথা এখন ঠিক নেই। তবু সে বাধ্য হয়ে তার কথা মানতে থাকে। রাত হয়, তারা আবার পাহারার জন্য প্রস্তুত হয়। আরো একবার সমুদ্র থেকে সেই প্রাণীগুলো আবার বেরিয়ে আসে, কিন্তু আজ ডেভিড ভয় পাচ্ছে না। সে গুলি চালায়, কিন্তু আজ গ্রুনার কিছুই করে না। গ্রুনার ডেভিডকে বাইরে ফেলে লাইট হাউসের দরজা বন্ধ করে দেয় আর নিজে চুপচাপ ভেতরে বসে থাকে, যাতে ডেভিড নিজে শিখতে পারে কিভাবে এই প্রাণীগুলোর সঙ্গে লড়াই করতে হয়। না হলে একদিন সে লড়তে লড়তে মরে যাবে। তখন ডেভিড চিৎকার করে সাহায্য চায়, কিন্তু গ্রুনার তাকে সাহায্য করে না। এইভাবে লড়াই করতে করতে রাত কেটে যায়। সকাল হলে গ্রুনার দেখে ডেভিড রক্তে ভেজা অবস্থায় লাইট হাউসের দরজার বাইরে বসে আছে। এখন সে শিখে গেছে কিভাবে ক্রেচারদের সঙ্গে লড়াই করতে হয়, আর তার ভিতরে ভয় চলে গেছে। এইভাবে দিন কেটে যেতে থাকে। রাতে ক্রিচারদের সঙ্গে যুদ্ধ আর দিনে লাইট হাউসের কাজ। এই দ্বীপটা এখন তার জন্য একটা বন্ধঘরের মতো হয়ে গেছে। সে সারাদিন ভাবতে থাকে কবে এই জায়গা ছাড়বে, কবে সে মুক্ত হবে। সময়ের সঙ্গে সঙ্গে ডেভিডের সাথে সেই মহিলা ক্রিচারটি এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে যায়। আর ডেভিড এখন তার জন্য খারাপ বোধ করতে শুরু করে। এখন সে বুঝতে পারে নিজের লোকদের ছেড়ে একা থাকা কতটা কষ্টের। হয়তো সেই ক্রিচারটিও তেমন কিছু অনুভব করে। আর ডেভিড সেই ক্রিচারটিকে একটা নাম দেয়, আর সেই নামটি হলো আনারিয়াস। আর একদিন তারা দেখে ক্রিচারদের আক্রমণ ধীরে ধীরে কমে যাচ্ছে। ডেভিড ভাবে হয়তো শীতে তারা অন্য কোথাও চলে যায়, যেমন তিমিরা করে, অথবা তারা বুঝে গেছে যে এই দুজনের সাথে লড়ে কিছুই পাওয়া যাবে না। কিন্তু গুনার বলে, একদম না, ওরা আবার ফিরে আসবে। এখন ওরা নিজেরা বাচ্চা জন্মাচ্ছে আর ওদের সংখ্যা বাড়াচ্ছে। আরো কয়েকদিন কেটে যায়। এক রাতে রাতের খাবার খাওয়ার পর সময় কাটানোর জন্য গ্রুনার আর ডেভিড দাবা খেলতে বসে, কিন্তু এখানে গ্রুনার একটা বড় ভুল করে বসে। তারা খেলার মধ্যে এতটাই মগ্ন হয়ে যায় যে লাইট হাউসের লাইট জ্বালানো ভুলে যায়। এই অন্ধকারের সুযোগে ক্রিচাররা আবার আক্রমণ করে, আর তাদের সংখ্যা তখন এত বেশি হয় যে দুজন মিলে একসাথে বেশিক্ষণ লড়তে পারবে না। গুলির সংখ্যায় প্রায় শেষ। তারা কোনোভাবে পালাতে পালাতে লাইট হাউসের চূড়ায় পৌঁছে যায়, আর এর মধ্যেই গ্রুনারের প্রায় গভীর আঘাত লাগে। আর তখন ক্রিচাররা লাইট হাউসে ঢোকার চেষ্টা করে। তখন ডেভিড আর গ্রুনার কেউই কোনো পথ দেখতে পাচ্ছে না। তারা প্রায় হাল ছেড়ে দেয়, কিন্তু সৌভাগ্যবশত তখনই সকাল হয়ে যায়। আর সূর্য উঠতেই ক্রিচাররা আবার সমুদ্রে ফিরে যায়। আনারিয়াস গ্রুনারের জখম সারানোর চেষ্টা করে, কিন্তু এখন ডেভিড বুঝে গেছে এই যুদ্ধ তারা জিততে পারবে না। গুলিও প্রায় শেষ, আর খাবারও তেমন নেই যে আরো কয়েকদিন টিকে থাকা যাবে। পরদিন সৌভাগ্যক্রমে ডেভিড লাইট হাউসের বাইরে হাঁটতে গিয়ে সমুদ্রে একটা জাহাজ দেখে। তা দেখে সে দৌড়ে ভিতরে গিয়ে ফ্লেয়ার গান নিয়ে আসে এবং জাহাজকে সিগন্যাল দেওয়ার জন্য যেই না ফায়ার করবে তখনই গ্রুনার তাকে থামিয়ে দেয়, কারণ সে চায় না ডেভিড এখান থেকে চলে যাক। ঠিক তখনই আনারিয়াস গ্রুনারের উপর হামলা করে। সে চায় ডেভিডকে বাঁচাতে, কিন্তু গ্রুনার কাউকে এই দ্বীপ ছাড়তে দিতে চায় না। এই দ্বীপই তার নিজের রাজ্য, এখানে সে একজন রাজা, আর আনারিয়াস যেন তার দাসী। সব কথা মেনে চলে। সে এই জীবন ছেড়ে শহরে ফিরে যেতে চায় না, আর ডেভিডকেও যেতে দিতে চায় না। এতদিন একা থাকার পর এখন তার পাশে একটা মানুষ আছে যার সঙ্গে সে কথা বলতে পারে। ধীরে ধীরে সেই জাহাজ ডেভিডের চোখের সামনে সমুদ্রে মিলিয়ে যায়। এখন তার করার কিছুই নেই। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। গ্রুনার এখনো ডেভিড আর আনারিয়াস দুজনের সঙ্গেই খারাপ ব্যবহার করে, কিন্তু আনারিয়াসকে সে বিশেষভাবে নির্যাতন করে, যেটা ডেভিডের একদমই পছন্দ নয়। একদিন ডেভিড আনারিয়াসকে উপহার হিসেবে একটা ছোট টয় বোট দেয়, যেটা সে তিমির হাড় দিয়ে বানিয়েছিল। সে ভাবে হয়তো এতে আনারিয়াসের মনটা একটু হালকা হবে। আনারিয়াস ডেভিডকে নিয়ে যায় দ্বীপের এক কোণে, সেখানে সত্যি একটা সত্যিকারের বোট রাখা ছিল। ডেভিড যখন
যখন এই বুটের কথা গ্রুনারকে জিজ্ঞেস করে, গ্রুনার বলে, হ্যাঁ আমি জানতাম। কয়েক মাস আগে এক অস্ত্রোপচারকারী জাহাজ যেটা অনেক বিস্ফোরক বহন করছিল সমুদ্রের জ্বরের কারণে এই দ্বীপের কাছেই ডুবে যায়। কিছু মানুষ বুটে করে দ্বীপে পৌঁছেছিল, কিন্তু ভোর হওয়ার আগেই কেউ জীবিত ছিল না, সবাই সেই প্রাণীদের শিকার হয়ে গিয়েছিল। এইসব শুনে ডেভিডের মাথায় একটা পরিকল্পনা আসে। তাদের কাছে একটা ড্রাইভিং স্যুটের মতো ছিল, যদি তাদের মধ্যে কেউ ওই স্যুট পরে সমুদ্রের সেই জায়গায় ডাইভ দেয় তাহলে সম্ভবত কিছু বুলেট বা ডাইনামাইট পাওয়া যেতে পারে, যার সাহায্যে সেই দানবগুলোর বিরুদ্ধে লড়া সহজ হবে। কিন্তু গ্রুনার সরাসরি না করে দেয়, সে সেই সমুদ্রের ধারেও যেতে চায় না। তবে ডেভিড নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই কাজটা করতে রাজি হয়। কয়েকটা দিন এমনই কেটে যায়, আর ডেভিড আর আনারিয়াসের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে। ডেভিড তাকে পছন্দ করতে শুরু করে, এটা গোপনে দেখে ফেলে গ্রুনার। আর তখনই প্রথম তার মনে হয় হয়তো ডেভিডকে সাহায্য করা উচিত, কিন্তু গ্রুনারের আসল উদ্দেশ্য ছিল অন্য। সে চাই ডেভিড সমুদ্রের নিচে থাকা ডাইনামাইটের বক্সগুলো উপরে এনে দিক, তারপর ওকে সেখানেই ফেলে আসুক, যাতে সেই প্রাণীরা ডেভিডকে মেরে ফেলে। তখন ডাইনামাইটও তার হাতে থাকবে আর আনারিয়াস আবার তার দাসী হয়ে থাকবে। দুজনে সেই জায়গায় পৌঁছে যায়, আর ডেভিড ডাইভিং স্যুট পরে সমুদ্রের নিচে নামে আর দেখে জাহাজটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্য ভালো ছিল, তারা কয়েকটা ডাইনামাইটের বক্স খুঁজে পায়। আর হঠাৎ কিছু প্রাণী সামনে চলে আসে। ডেভিড ভয়ে পড়ে যায়। লোহার স্যুট এত ভারী ছিল যে নড়তেও পারছিল না। সেই গ্রুনারকে উপরে কোনো সিগন্যালও দিতে পারছিল না। গ্রুনার ভাবে ওকে বোধহয় প্রাণীরা মেরে ফেলেছে, কিন্তু আসলে সেখানে ছিল দুটো ছোট বাচ্চা। ডেভিড পানির নিচে চাপ দিয়ে ছুটটা ফেলে দিয়ে সাঁতরে উপরে উঠে আসে। তারা কিছু পুরনো বক্স খুঁজে পায় যাতে ডাইনামাইট ছিল। তারা লাইট হাউসের চারপাশে 2 স্তরে ডাইনামাইট বসিয়ে দেয়, যাতে পরবর্তী আক্রমণে একেবারে সব দানব শেষ করা যায়। তারপর কয়েক মাস কেটে যায় আর বরফ পড়তে শুরু করে, কিন্তু এবার যেন সেই প্রাণীগুলো কোথাও হারিয়ে যায়, আক্রমণও বন্ধ হয়ে যায়। এখন তাদের মূল কাজ ছিল লাইট হাউস চালানো আর পাহারা দেওয়া। গ্রুনারের ধৈর্য ভেঙে যায়। সম্ভবত আনারিয়াস ওদের ডাইনামাইটের প্ল্যান বলে দিয়েছে, তাই তারা আর আক্রমণ করছে না। গ্রুনার রেগে আনারিয়াসকে মারতে শুরু করে, কিন্তু ডেভিড তাকে থামিয়ে দেয়। পরে দুজনে মিলে একটা নতুন প্ল্যান বানায়, লাইট হাউসের প্রধান দরজা খোলা রেখে অপেক্ষা করার, যেন তারা ঢুকলেই ডাইনামাইট ফাটিয়ে দেওয়া যায়। আর অল্প সময়ের মধ্যে সেই দানবেরা সমুদ্র থেকে উঠে আসতে শুরু করে। তারা সোজা মেইন গেটের দিকে এগিয়ে যায় এবং ঢুকেই ডেভিডের উপর ঝাঁপিয়ে পড়ে। ডেভিডও সাহসিকতার সঙ্গে লড়ে যায়। তারা যখন লাইট হাউসের খুব কাছে পৌঁছে যায়, গ্রুনার প্রথম ডাইনামাইট স্তর ফাটিয়ে দেয়, যার ফলে অনেক প্রাণী মারা যায়। কিন্তু এখনো অনেক দানব হামলার জন্য প্রস্তুত ছিল। তখন গ্রুনার দ্বিতীয় স্তরও ফাটিয়ে দেয়, যার ফলে ভয়ানক বিস্ফোরণে দুজনেই অজ্ঞান হয়ে যায়। পরের সকালে তারা জ্ঞান ফিরে পায়, কিন্তু আনারিয়াস আর সেখানে ছিল না। চারপাশে শুধু মৃত দানব ছড়িয়ে ছিল, যারা এখনো জীবিত কিন্তু আহত ছিল। গ্রুনার তাদেরকে মেরে ফেলছিল। হঠাৎ ডেভিডের চোখ পড়ে একটা প্রাণীর গলায় ঝুলানো একটি নেকলেসে, আর সেই মুহূর্তে ডেভিড নিজের সবচেয়ে বড় ভুল বুঝতে পারে। যাদের এতদিন ভয়ানক দানব ভেবেছিল তারা আসলে সভ্য ছিল, শুধু কথা বলতে পারতো না। সম্ভবত তাদের লাইট হাউস আক্রমণ করার পিছনে কিছু কারণ ছিল, কিন্তু গ্রুনারের কাছে এসব অপ্রাসঙ্গিক ছিল। সে নিজেকেই দ্বীপের রাজা মনে করত, যার আদেশ সবাইকে মানতেই হতো। আর সেই দিনের পর প্রাণীরা আর সেভাবে আক্রমণ করেনি, কিন্তু প্রতিদিন সমুদ্র থেকে একটা কান্নার আওয়াজ আসতো। ডেভিড বুঝতেই পারেনি তারা কত বড় ক্ষতি করে ফেলেছে, কত পরিবার ভেঙে গেছে, কত শিশু তাদের আপনজন হারিয়েছে শুধুমাত্র এক ভুল বুঝাবুঝির জন্য। পরদিন ডেভিড সমুদ্রের ছোট ছোট শিশু প্রাণীদের দেখে যারা তাদের পরিবার হারিয়েছিল। ডেভিড পাথরের একটি গোল বৃত্ত তৈরি করে, তার মাঝখানে একটি ছোট্ট খেলার নৌকা রেখে দেয় যেন আনারিয়াস ফিরে আসে। কিন্তু যতই অপেক্ষা করুক আনারিয়াস আর ফিরে আসে না। এক সকালে ডেভিড দেখে গ্রুনার অচেতন অবস্থায় পড়ে আছে। তার আশেপাশে কিছু পুরনো জিনিস ছিল, একটি পুরনো ছবি, একটি ডায়েরি। সেই ছবিতে সেই মহিলাকে দেখে ডেভিড চমকে যায়, যার ছবি সে গ্রুনারের ডায়েরিতে দেখেছিল। সে আর কেউ নয়, গ্রুনারের স্ত্রী। গ্রুনার আসলে একজন ওয়েদার অফিসার ছিল, নাম ছিল রবার্ট। 1 বছর আগে সে এখানে এসেছিল এবং নিজের নাম বদলে ফেলেছিল, কারণ সে কখনো এই দ্বীপ ছাড়তে চায়নি। এইসব দেখে ডেভিড বুঝে যায় হয়তো সে ওই দ্বীপ ছাড়তে পারবে না। আর এই দৃশ্য দেখে এখানে এই মুভি শেষ হয়।